দেখ তাহলে আমাদের এফ ব্লক মূল্য এফ ব্লকের মধ্যে যে আমাদের মেনলি পর্যায় 6 এবং পর্যায় 7 এফ ব্লকের মধ্যে তোর ল্যান্থ হাইট সিরিজ হচ্ছে আমাদের দেখ ল্যান্থ হাইট সিরিজ আমাদের কি পর্যায় 6 আর অ্যাকনেট কি পর্যায় 7 ঠিক আছে। ল্যান্থ হাইট সিরিজ এবং অ্যাকনেট সিরিজের কি গ্রুপ 3 এর মূল্য হ্যাঁ ল্যান্থ হাইট আছে 15টা মূল্য এবং অ্যাকনেট আছে 15টা মূল্য এবং ল্যান্থ হাইট সিরিজের মূল্যগুলিকে বলা হয় বিরল মৃত্তিকা মূল্য। বিরল মৃত্তিকা কেন বলা হয় এরা হচ্ছে প্রকৃতিতে দেখবি যে খুবই কম পরিমাণে থাকে ঠিক আছে। এবং যেহেতু আমাদের গ্রুপ 3 কে অবশ্যই পর্যায়সারণীর লেফট সাইডেগুলোকে ধাতু হয়, রাইট সাইডে অধাতু হয় এবং এই যে পি ব্লকের মধ্যে দেখবি যে পি ব্লকের মধ্যে ওই যে বলছি 6টা মূল্য হয় কি অপধাতু ঠিক আছে। তো প্লিজ বলছিলাম যে খেয়ে মুখস্থ রাখবি 6টা মূল্যকে বলে অপধাতু ঠিক আছে। অপধাতু বলতে কী বোঝায়? অপধাতু বলতে বোঝায় ধাতু এবং অধাতু এটা বসে থাকে তাই বলে অপধাতু, অথবা এটাকে বলে মেটালয়েড ঠিক আছে। মেটালয়েড মানে কি মেটালের মতো বাট মেটাল না। লাস্টে ওআইডি থাকা মানে কি ওআইডি থাকা মানে বলা হয় ওয়াইড মানে মতো ঠিক আছে। আচ্ছা এখন দেখ আমাদের অন্ত অবস্থান্তর মূল্য বলতে কী বোঝায় হ্যাঁ দেখ অন্ত অবস্থান্তর মূল্য বলতে কী বোঝায় ঠিক আছে। অন্ত অবস্থান্তর মূল্য বলতে কী বোঝায় এখন দেখছিলি তোকে যে বলা হয় যে অন্ত অবস্থান্তর মূল্য বলতে কোন কোন সিরিজের মধ্যে অন্তর্ভুক্ত ল্যান্থ-হাইট সিরিজের মধ্যে অন্তর্ভুক্ত ঠিক আছে। ল্যান্থ-হাইট সিরিজের মধ্যে অন্তর্ভুক্ত হ্যাঁ। যখন তুই অবস্থান্তর মূল্য পড়ছিলি কী থাকে বলতো আংশিক পূর্ণ অথবা অপূর্ণ থাকে। ডি ব্লক মূলের ক্ষেত্রে কী পড়েছিল আংশিক পূর্ণ বা অপূর্ণ থাকে ঠিক সেমভাবে এক্ষেত্রে কী হবে এ প্রবলেম কী হবে এ প্রবলেমটা আংশিক পূর্ণ অথবা অর্ধপূর্ণ হবে। আংশিক পূর্ণ যে কথা অর্ধপূর্ণ একই কথা। আংশিক পূর্ণ বা অপূর্ণ আংশিক পূর্ণ বা অপূর্ণ বলতে কী বোঝায় পূর্ণ না ঠিক আছে। তাহলে দেখ এফ কত এবার ক্যাপাসিটি কত 14টা থাকবে কটা বলতে থাকবে F1 থেকে F30 পর্যন্ত থাকবে। দেখ একই সংজ্ঞা যে সকল এফ ব্লক মৌলের কি সুস্থিত আয়নে কী থাকবে এফ মৌল কী থাকবে আংশিক পূর্ণ অথবা অর্ধপূর্ণ থাকবে তাদেরকে বলা হবে অন্ত অবস্থান্তর মূল্য। তাদেরকে বলা হবে অন্ত অবস্থান্তর মূল্য। জাস্ট পরে রাখবি হ্যাঁ জাস্ট এটা পরে রাখবি ঠিক আছে। এখন দেখ তোকে 6 নম্বরটা দেখ 6 নম্বরটা এখান থেকে পরে রাখবি যে ল্যান্থ সমগ্র কোন কাজে ইউজ করা হয়। এরা হচ্ছে দেখবি যে অতি বেগুনি মানে আল্ট্রাভায়োলেট রে চ্যাপ্টার 2 পড়ছিল আল্ট্রাভায়োলেট রে এবং ইনফ্রারেড রে ঠিক আছে। এদেরকে অ্যাবজর্ব করতে পারে অ্যাবজর্ব করে কী করে বলতো এরা দৃশ্যমান আলো হিসেবে বিকিরণ করে। এজন্য দেখবি সানগ্লাস বা ওয়েল্ডিংয়ের সময় দেখবি যে চশমাটা পরা হয় নিরাপদ চশমাটাকে বলা হয় গগলস ঠিক আছে। এটা দেখবি যে এই যে ল্যান্থ অক্সাইড সানগ্লাস এবং ওয়েল্ডিং কাজে ব্যবহৃত গগলস মানে নিরাপদ চশমা হ্যাঁ ওয়েল্ডিং কাজে ব্যবহৃত গগলস সাথে ইউজ করা হয় ঠিক আছে। এবং একটি পরীক্ষা আসে যে সানগ্লাস এবং কোনটির অক্সাইড সানগ্লাস এবং ওয়েল্ডিং কাজে ব্যবহৃত গগলস সাথে ইউজ করা হয় কী বলবি ল্যান্থেনাইটের অক্সাইড কী করা হয় এর অক্সাইডগুলো সানগ্লাস এবং ওয়েল্ডিং কাজে ব্যবহৃত গগলস সাথে ইউজ করা হয় ঠিক আছে। আচ্ছা এরপর তোর এখান থেকে লাগবে না ল্যান্থের সংকোচন লাগবে না হ্যাঁ। আচ্ছা এরপর তুই এখান থেকে দেখ এইবার তাহলে অ্যাকনেট সিরিজ এখান থেকে দেখ অ্যাকনেট সিরিজ ঠিক আছে। আচ্ছা এখন দেখ আমাদের অ্যাকনেট সিরিজের ক্ষেত্রে দেখবি এর সংখ্যা কয়টা সংখ্যা হচ্ছে আমাদের 15টা একটার মতো পর্যায় 7 এবং গ্রুপ কত গ্রুপ 3 মানে গ্রুপ ল্যান্থহাইট বলবে অ্যাকনেট বলবে গ্রুপ হচ্ছে 3 ঠিক আছে। আর পর্যায় কত পর্যায় 6 ল্যান্থহাইটের ক্ষেত্রে অ্যাকনেটের ক্ষেত্রে পর্যায় 7। আচ্ছা এখন দেখ এখান থেকে যে 8 নাম্বারটা পড়বে হ্যাঁ এখান থেকে জাস্ট 8 নাম্বারটা পড়বে এর বাইরে কিছু পড়তে হবে না ঠিক আছে। এখান থেকে জাস্ট 8 নাম্বারটা পড়বে হ্যাঁ দেখ থোরিয়া এবং দেখবি যে সেরিয়া হ্যাঁ দেখ থেরিয়া মানে কী বোঝে যে আমাদের দেখবি যে ওই যে দেখবি যে আমাদের থোরিয়াম হ্যাঁ দেখবি যে আমাদের ওই থোরিয়াম যে অক্সাইড এটাকে বলে থোরিয়া বলা হয় ঠিক আছে। এবং দেখ সোরিয়া হ্যাঁ এদের অক্সাইড কী করা হয় এদের মিশ্রণ দেখ দুটোর মিশ্রণ কী করা হয় দুটোর মিশ্রণ দেখবি যে দেখ গাড়ির হেডলাইট তারপর জাহাজের রেলগাড়ির সার্চ লাইটে কী করা ইউজ করা হয় তো কিছু বলা হয় যে গাড়ির হেডলাইট জাহাজের রেলগাড়ির সার্চ লাইটে কোনটির মিশ্রণ ইউজ করা হয় কী বলবি থোরিয়া এবং সেরিয়া ঠিক আছে ওকে। আচ্ছা এখন থেকে আমি 4 থেকে বলছিলাম যে আমাদের এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কত 118টা এর মধ্যে 94টা হচ্ছে আমাদের ধাতু 94টা ধাতু এবং অপদ্য কটা 6টা ওই যে বলছিলাম যে আর্সেন হ্যাঁ আর্সেন গিয়ে সাবধান করে বসেন ঠিক আছে। আর্সেন থেকে আর্সেনিক সাবধানে গিয়ে অ্যান্টিমনি বা এইচবি হ্যাঁ সাবধানে গিয়ে দেখ অ্যান্টিমনি বা এইচবি হ্যাঁ। আর 7 থেকে দেখ 7 হচ্ছে আমাদের সিলিকন ঠিক আছে। দেন গিয়েতে জার্মেনিয়াম এবং তুলেতে মারবো টেলিডিয়াম এবং বসন্তে বোরন হ্যাঁ দেখ সব কিন্তু হয়ে গেছে অলরেডি ঠিক আছে। এবং অধাতু আছে কয়টা অধাতু আছে 18টা অধাতু আছে 18টা ঠিক আছে। ওই যে 11টা গ্যাস 11টা হচ্ছে গ্যাস এর মধ্যে কি গ্যাস দেখবি যে আমাদের
ওই যে মেনলি হ্যালোজেন গ্যাস 11টা এবং আরেকটা কি তরল কোনটা, তরল হচ্ছে আমাদের ব্রোমিন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের হবে অধাতু। ঠিক আছে, তোকে যদি বলা হয় একমাত্র তরল অধাতু কোনটা, কি বলবি? ব্রোমিন হচ্ছে আমাদের কি একমাত্র তরল অধাতু। এবং দেখবি যে, এবং তো এখান থেকে দেখবি যে এই যে এর মধ্যে দেখবি যে একমাত্র তরল কোনটা, একমাত্র তরল অধাতু হচ্ছে আমাদের কোনটা, ব্রোমিন। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা বুঝতে পারছিস কিনা বল? এটা কিন্তু তোকে একদম ফার্স্টে পড়াইছিলাম, হ্যাঁ, যখন তোকে ওই যে শার্ট পড়াইছিলাম তখন পড়াইছিলাম। ঠিক আছে, বুঝতে পারছিস? তাহলে পড়বি কি, এখান থেকে পড়বি ধাতু করে ধাতু 94টা, অপধাতু 6টা এবং অধাতু কটা 18টা এবং একমাত্র তরল অধাতু কোনটা, ব্রোমিন। ঠিক আছে, আর 11টা হচ্ছে গ্যাস, হ্যাঁ 11টা গ্যাস, আর বাকি 6টা কঠিন। 6টা কঠিন মনে রাখবি, 6 সলিড, স্পট 6 স্পট সলিড। ঠিক আছে, 11টা গ্যাস, একটা পুরো, একটা হচ্ছে তরল। হ্যাঁ, আচ্ছা এটা তো আর কথা, এটা তো বুঝতে পারছিস। ঠিক আছে, আচ্ছা এখন দেখ আমাদের নেক্সট পোর্শন, হ্যাঁ আমাদের একটা পার্ট কিন্তু শেষ, আমাদের এই পর্যন্ত একটা পোর্শন শেষ। ঠিক আছে, আচ্ছা এখন দেখ আমাদের নেক্সট পোর্শন, আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। ফার্স্ট অফ অল সংজ্ঞাটা পড়ে রাখবি যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কী বোঝায়। ঠিক আছে, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কী বোঝায়। হ্যাঁ, ধর আমি একটা পেজ নেই, হ্যাঁ একটা পেজ নেই, তারপর আচ্ছা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কী বোঝায়। ঠিক আছে, দেখ যখন আমরা পড়াশোনায় পড়ছিলাম, এটা দেখ এই পার্টটা কি পড়াশোনার বাম দিক, এই পার্টটা হচ্ছে আমাদের কি, এই পার্টটা পড়াশোনার বাম দিক। ঠিক আছে, এই পার্টটা পড়াশোনার বাম দিক, ডান দিক। ঠিক আছে, এরকম কি 18টা গ্রুপ আছে, এক থেকে শুরু করে 18টার মধ্যে গ্রুপ আছে। এবং পর্যায় আছে কয়টা, পর্যায় আছে মোট কয়টা, 1 2 3 4 5 6 7, মোট 7টা পর্যায় আছে। ঠিক আছে, এখন দেখ তখন তুই বাম থেকে ডান দিকে যাবে, অগ্রসর হবি, কিছু বৈশিষ্ট্য বাড়বে, কিছু বৈশিষ্ট্য কমবে, কিছু বৈশিষ্ট্য বাড়তে পারে, কিছু বৈশিষ্ট্য কমতে পারে। অথবা যখন তুই উপর থেকে নিচের দিকে যাবি, কিছু বৈশিষ্ট্য বাড়তে পারে, কিছু বৈশিষ্ট্য কমতে পারে। এখন আমাদের কি পর্যায় সারণীর যে কোনো পর্যায়ের, ঠিক আছে, যে কোনো পর্যায়ের বাম থেকে ডান বা উপর থেকে নিচে গেলে যে সকল বৈশিষ্ট্য কী হয়, পরিবর্তিত হয়, তাদের সে সকল বৈশিষ্ট্যকে বলা হয় মৌলের পর্যায়বৃত্তিক ধর্ম। ঠিক আছে, সহজ বাংলায় কথা কী বলবি, যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে যেসব ধর্ম কী হয়, ধর্ম বলতে কী বোঝায়, হতে পারে ভৌত, হতে পারে রাসায়নিক, হতে পারে ভৌত, হতে পারে রাসায়নিক, সে সকল ধর্মকে বলা হয় পর্যায়ভিত্তিক ধর্ম। একটু সংজ্ঞাটা বুঝছিস কিনা বল? তাহলে কী বলবি, যে পর্যায় সারণীর যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে গেলে, অথবা যে কোনো গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে যে সকল বৈশিষ্ট্য কী হয়, বৃদ্ধি পায় বা হ্রাস পায়, সে সকল বৈশিষ্ট্যকে বলা হয় পর্যায়ভিত্তিক ধর্ম। অথবা কী বলতে পারিস, যে পারমাণবিক, এখন অথবা বলতে পারিস যে আমাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে যে সকল বৈশিষ্ট্য কী হয়, বৃদ্ধি বা হ্রাসপ্রাপ্ত হয়, তাদেরকে বলা হচ্ছে আমাদের পর্যায়ভিত্তিক ধর্ম। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা পেয়ে গেলি। আচ্ছা এখন দেখ কী কী, এরপর একটা চার্ট মুখস্থ রাখবে। ঠিক আছে, এখন দেখবি যে কী কী পর্যায়ভিত্তিক ধর্ম আছে, দেখবি যে কী কী পর্যায়ভিত্তিক ধর্ম আছে। হ্যাঁ, একটা চার্ট পড়তে হবে, এখন একটা চার্ট পড়তে হবে। ঠিক আছে, দেখ তাহলে এগুলো পড়ার আগে অবশ্যই চার্ট পড়ে আসবি। দেখ এগুলো পড়ার আগে অবশ্যই একটা চার্ট দেখে আসবে। ঠিক আছে, ওই চার্টটা বুঝতে পারলে দেখবি যে সব সহজ লাগতেছে। একদম লাস্টে আছে, হ্যাঁ একদম লাস্ট পোর্শনের দিকে আছে, মানে চ্যাপ্টার একটা পোর্শন শেষ, এখন হচ্ছে আরেকটা পোর্শন, এখন হচ্ছে আরেকটা পোর্শন। ঠিক আছে, এই যে এই চারটা দেখ। ঠিক আছে, এই চারটা, দেখ এই চারটা খেয়াল করে। হ্যাঁ, তাহলে দেখবি একটা কাজ করবি, দেখবি যে বাম থেকে ডান দিকে কোনটা বৃদ্ধি পায়। কী করবি, তো জাস্ট এটা পড়বি, দেখ জাস্ট এটা পড়বি যে বাম থেকে ডান দিকে কোনটা বৃদ্ধি পায়। তাহলে কী পড়বি, দেখ পড়বি বাম থেকে ডান দিকে, জাস্ট কী পড়বি, দেখ জাস্ট এখান থেকে পড়বি যে বাম থেকে ডান দিকে কোনটা বৃদ্ধি পায়, বাম থেকে ডান দিকে জাস্ট বৃদ্ধিটা পড়বি, জাস্ট বৃদ্ধিটা পড়বি। ঠিক আছে, দেখ কোনটা বৃদ্ধি পাইছে, দেখ দেখ বৃদ্ধি 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 বৃদ্ধি। আর মনে রাখবি বাম থেকে ডানে যদি বৃদ্ধি পায়, সেটা দেখবি যে উপর থেকে নিচে হ্রাস পায়, সেটা কী হবে, উপর থেকে নিচে হ্রাস পাবে, উপর থেকে নিচে কী হবে, হ্রাস পাবে। ঠিক আছে, দেখবি যে যেটা তোর বাম থেকে ডানে বৃদ্ধি পাবে, সেটা উপর থেকে নিচে হ্রাস পাবে। দেখ এই যে বৃদ্ধি, দেখ বাম থেকে ডান বৃদ্ধি, বাম থেকে ডান বৃদ্ধি। ঠিক আছে, বাম থেকে ডান বৃদ্ধি, দেখ যেটা বৃদ্ধি পাইছে সেটা হ্রাস, সেটা উপর থেকে নিচে হ্রাস। ঠিক আছে, এটা বাম থেকে ডান হচ্ছে আমাদের কি পর্যায়বৃত্তিক ধর্ম, এটা হচ্ছে আমাদের বাম থেকে ডান, এটা কি বাম থেকে ডান,
এটা হচ্ছে পর্যাবৃত্তি ধর্ম, বাম হতে ডান। আর এটা কি উপর থেকে নিচ, উপর থেকে নিচ। দেখ যেটা বৃদ্ধি সেটা হ্রাস, বৃদ্ধি সেটা হচ্ছে হ্রাস, যেটা বৃদ্ধি সেটা হচ্ছে হ্রাস। এটা আবার চেঞ্জ হয় না, দেখ যেটা বৃদ্ধি সেটা হচ্ছে হ্রাস, যেটা বৃদ্ধি সেটা হ্রাস, যেটা বৃদ্ধি সেটা হ্রাস, ঠিক আছে। তারপর যেটা বৃদ্ধি সেটা হ্রাস, মানে দেখি তাহলে কী বুঝলি, লেফট টু রাইট যেটা বৃদ্ধি পায় উপর থেকে নিচে হ্রাস পায়, সেমভাবে লেফট রাইট যেটা হ্রাস পায় উপর থেকে নিচে বৃদ্ধি পাবে, উপর থেকে নিচে বৃদ্ধি পাবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখ তাহলে এখান থেকে মনে রাখ, তাহলে উপর থেকে নিচে লেফট টু রাইট যেটা বৃদ্ধি পাবে, ঠিক আছে, এগুলো বাদ দিয়ে বাকি সব কী হবে, লেফট টু রাইট হ্রাস পাবে, লেফট টু রাইট হ্রাস পাবে। এটা বুঝছিস কিনা বল, এটা বুঝতে পারছিস? ওকে, তাহলে এখান থেকে হ্রাসটা পড়ে ফেল, হ্রাসটা পড়তে বলে তুই দেখবি যে মানে তুই এখান থেকে বৃদ্ধিটা মনে রাখতে পারবে, ঠিক আছে। যা সেখান থেকে হ্রাসটা হবে, তার মানে কি বাম থেকে বৃদ্ধি পেলে কি উপর থেকে হ্রাস পাবে, হ্যাঁ উপর থেকে হ্রাস। আবার দেখবি যে বাম থেকে ডান যেটা হ্রাস পাবে, বাম থেকে ডান যেটা হ্রাস, উপর থেকে নিচে কী হবে, উপর থেকে নিচ সেটা হচ্ছে বৃদ্ধি পাবে, সেটা বৃদ্ধি পাবে, ঠিক আছে। জাস্ট একটু খেয়াল রাখে, জাস্ট সেখান থেকে একটু খেয়াল রাখে। আচ্ছা এখন দেখ তার একটা এখানে মনে রাখবি যে বিধাতার পরীক্ষা, কী মনে রাখবি, মনে রাখবি যে বিধাতার পরীক্ষা, ঠিক আছে। দেখ কী মনে রাখবি, মনে রাখবি এরকম সমুদ্র এরকম, দেখ বিধাতার পরীক্ষা। দেখ বি বলতে কী বোঝায়, বি বলতে বোঝায় বিধান ধর্ম, ঠিক আছে। আর ধাতার বলতে কী বোঝায়, ধাতার ধর্ম, ঠিক আছে। দেন এই যে পরীক্ষা, পরীক্ষাতে বলতে কী বোঝায়, পরীক্ষাতে বলতে বোঝায় পারমাণবিক আকার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি বলতে, এটা হচ্ছে আমাদের কি হ্রাস, বুঝতে পারছি, এটা হচ্ছে হ্রাস, হ্যাঁ। তাহলে হ্রাসের ক্ষেত্রে কোনটা করবি, লেফট টু রাইট হ্রাস, হ্রাস কোনটা কোনটা হয়, দেখ বিহাতের পরীক্ষা, বি থেকে বিজান ধর্ম, ধাপর ধাতব ধর্ম, এবং পরীক্ষাতে কী বলতো পারমাণবিক আকার। এটুকু বুঝছিস না বল। দেখ তাহলে কী মনে রাখবি, এই তিনটা হবে কি বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, লেফট টু রাইট হ্রাস হবে, লেফট টু রাইট হ্রাস পালে কী হবে, উপর থেকে নিচে বৃদ্ধি হবে। দেখ উপর থেকে নিচে বৃদ্ধি, দেখ এই যে আমাদের এই যে পরীক্ষাতে পারমাণবিক আকার, যে বিহাতে বি ফর বিজান ধর্ম এবং ধাপ ও ধাতব ধর্ম, ঠিক আছে। এখন দেখ এই যে উপর থেকে লেফট টু রাইট দেখ হ্রাস, লেফট টু রাইট হ্রাস, ঠিক আছে। তাহলে এটা কী হবে, উপর থেকে নিচে বৃদ্ধি, উপর থেকে নিচে থেকে বৃদ্ধি, বুঝতে পারছিস। তাহলে এখন তুই বৃদ্ধিটা পড়ে ফেল, তাহলে বৃদ্ধি কে মনে রাখবি, মনে রাখবি দেখ আয়ত, কে মনে রাখবি, মনে রাখবি যে আয়ত, ঠিক আছে, মনে রাখবি আয়ত, ঠিক আছে। এখন দেখ আয়তটা কী বলা হয়, তাহলে হাতে মনে রাখবি কি আনিকণ শক্তি, হাতে কী মনে রাখবি, হাতে মনে রাখবি আনিকণ শক্তি, ঠিক আছে। ইতে কী মনে রাখবি, ইলেকট্রন শক্তি, এবং তত কী তত মনে কথা। তাহলে বুঝছিস কিনা বল, এই যে তোর এখানে 6টা মনে রাখলে না, হ্যাঁ পারবে কিনা বল। তাহলে আতে কি আনিকণ শক্তি, ই ফর ইলেকট্রন আসক্তি, এবং তোর ত থেকে তোর ঋণাত্মকতা, তোর ঋণাত্মকতা, ঠিক আছে। এবং দেখ বিহাদের পরীক্ষার মধ্যে কী মনে কি, বি ফর বিজন ধর্ম, ধাপ ধাতুর ধর্ম, এবং পরীক্ষাতে পারমাণবিক আকার, ঠিক আছে। এগুলো কী হয়, এগুলো কী হয় বলতো লেফট টু রাইট বৃদ্ধি পায়, হ্রাস পায়। এটা কী হয় বলতো বাম থেকে ডান, বাম হতে ডান, কী হয় বলতো হ্রাস পাবে, ঠিক আছে। এটা কীভাবে বৃদ্ধি পাবে, হ্যাঁ এটা কীভাবে বৃদ্ধি হবে, বৃদ্ধি, বুঝতে পারছিস, বুঝছিস না বল, বুঝতে পারছিস এটা। তাহলে এখন তোকে যদি বলা হয় যে উপর থেকে নিচে আনিকণ শক্তি বলতে কী হবে, বল উপর থেকে নিচে আনিকণ শক্তি কী হবে, বৃদ্ধি নাকি হ্রাস, বৃদ্ধি নাকি হ্রাস, বল বল কী হ্রাস পাবে। সিমভাবে উপর থেকে নিচে আনিকণ শক্তি বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, উপর থেকে নিচে আনিকণ শক্তি বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে, বল কীভাবে, উপর থেকে নিচে হ্রাস পাবে। সেমভাবে তরিণাত্মকতা উপর থেকে নিচে কী হবে, হ্রাস পাবে, ঠিক আছে। সেমভাবে বিজারণ ধর্ম, সেটা কি লেফট টু রাইট হ্রাস পাবে, উপর থেকে নিচ বৃদ্ধি পাবে। সেমভাবে তোর ধাতব ধর্ম উপর থেকে নিচ বাম থেকে ডান হ্রাস পাবে, উপর থেকে নিচ বৃদ্ধি পাবে। সেমভাবে পারমাণবিক আকার লেফট টু রাইট হ্রাস পাবে, উপর থেকে নিচ বৃদ্ধি পাবে। এটা বুঝতে পারছিস। আচ্ছা এখন দেখ সেমভাবে তোকে যদি বলা যায় বল ধাতব ধর্মটা কি,
বল ধাতব ধর্মের উল্টা কি? কী ধর্ম? দেখ এর উল্টো তো হচ্ছে খেয়াল কর, দেখ এই যে এর উল্টো তো হচ্ছে এটা, দেখ কেটে কাজ করে গেল, দেখ ঠিক এর উল্টো হচ্ছে এইটা, দেখ এর উল্টো হচ্ছে এইটা, ঠিক আছে ঠিক আছে না? অবশ্যই এর বিপরীত সেটা কী হবে, দেখ যদি আমাদের লেফট ও রাইট ধাতব ধর্ম বৃদ্ধি হ্রাস পায় উপর থেকে, তাহলে ভিতরে অতটা কী হবে, লেফটের বৃদ্ধি পাবে, দেখ সে বৃদ্ধি পাইছে, ঠিক আছে? সেমভাবে দেখ যদি বিজন ক্ষমতা কী হয়, লেফট টু রাইট হ্রাস পায় উপর থেকে, লেফট রাইট হ্রাস পেলে কী হবে, লেফট টু রাইট এক্ষেত্রে বৃদ্ধি পাবে, দেখে যে বৃদ্ধি, বুঝতে পারছিস? ওকে, তাহলে তোর উপর থেকে নিচে হ্রাস পায়, দেখ লেফট টু রাইট যে হ্রাস পায় উপর থেকে নিচে বৃদ্ধি পাবে, লেফট টু রাইট যেটা হ্রাস উপর থেকে নিচে সেটা কি বৃদ্ধি, পারবি এটা বল, এটা কি মনে থাকবে? এবং জারণ ক্ষমতা কিন্তু সব ক্ষেত্রে একই, হ্যাঁ জারণ ক্ষমতা কিন্তু সব ক্ষেত্রে একই, ঠিক আছে? এই যে তোর এই যে কটা পয়েন্ট, মোটামুটি তোর কটা 5, এই যে 8টা পয়েন্ট, যে কোনটা বৃদ্ধি পায় কোথায় গেলে কোন হ্রাস পায়, এটা মনে রাখলে দেখবি যে সব পারছিস, ঠিক আছে? এটা মনে রাখলে দেখবি যে সব পারছিস, হ্যাঁ? তাহলে এখন ফার্স্টে 4টা করবি, ভিতরে পড়াকে অবশ্যই 4টা আগে পড়বি, 4টা পাবো তারপর ভিতরে ইন করবি, আগে 4টা পড়বি এরপর তারপর ভিতরে ইন করবি, ঠিক আছে? এই 4টা না বুঝলে, 4টা না মনে রাখলে ভিতরে পড়ে কিছু বুঝবে না, তোর আগে 4টা মনে রাখতে হবে, ঠিক আছে? এই 4টা পড়লে ভিতরে তারপর পড়লে বুঝতে পারবি, বুঝতে পারছিস? ওকে, এখানে আমি বলি এখানে সবখান থেকে কোশ্চেন আসে না, এখান থেকে আসে আয়নীকরণ শক্তি থেকে আসে, তোর টেন্থগত থেকে আসে এবং তোর এটা আসক্তি থেকে আসে, এর বাইরে কোথাও কোথাও শিখেও আসে না, এর বাইরে কোনো পার্ট থেকে কিন্তু শিখেও আসে না, ঠিক আছে? এটা বুঝতে পারছিস? ওকে, দেখ এই পার্থে 4টা পড়বি, যে এই যে এখান থেকে বক্সটা পড়বি, যে গণনাঙ্ক বলতে কী বোঝায়, স্ফুটনাঙ্ক বলতে কী বোঝায়, গণনাঙ্ক বলতে কী বোঝায়, গণনাঙ্ক বলতে দেখ মনে রাখবি যে নাঙ্ক অথবা আঙ্ক থাকলে কি বুঝবি, নাঙ্ক অথবা আঙ্ক থাকলে বুঝবি তাপমাত্রা, ঠিক আছে? দেখ গলনাঙ্ক এটা তাপমাত্রা, এই তাপমাত্রা কী হয়, বরফ বলে পানিতে পরিণত হয়, ঠিক আছে? সেমভাবে স্ফুটনাঙ্ক বলতে কী বোঝায়, স্ফুটনাঙ্কের মধ্যে কী হয় বলতে, এই তাপমাত্রায় পানি কী হয় বলতো ফুটতে শুরু করে, এটাকে বলে স্ফুটনাঙ্ক, এটাকে বলা হয় স্ফুটনাঙ্ক, ঠিক আছে? মনে রাখবে নাঙ্ক অথবা আঙ্ক থাকলে তাপমাত্রাকে বোঝায়, এটা থাকলে তাপমাত্রাকে বোঝায়, হ্যাঁ? ঠিক সেমভাবে দেখবি শিশিরাঙ্ক, এটা শিখতে পাবি, ঠিক আছে? শিশিরাঙ্ক, এটা লাস্টে কি আঙ্ক আছে মানে কী বলতো, আঙ্ক আছে মানে এটা হচ্ছে তাপমাত্রা, ঠিক আছে? ডিরেক্টলি এমসিকিউতে আসে, হ্যাঁ শিশিরাঙ্ক বলতে কী বোঝায়, তাপমাত্রা, এটা তাপমাত্রা, ঠিক আছে? ডিরেক্টলি আছে শিশিরাঙ্ক কী, তাপমাত্রা, বুঝতে পারছিস? এটা তো লাগবে না, আচ্ছা এরপর তুই দেখ, এরপর তুই এখান থেকে দেখ পরীক্ষা আসে, হ্যাঁ দেখ এইবার থেকে আবার তোর পরীক্ষা আসে, এইবার থেকে আবার তোর পরীক্ষায় আসে, হ্যাঁ তোকে বলতে পারে আমাদের দেখ মৌল ফসফরাস, ঠিক আছে? মেনলি কী হিসেবে থাকে, মেনলি দেখবি যে শ্বেত, তোকে বলতে পারে শ্বেত ফসফরাস কোনটি, এটা আমাদের পি4 বলা হয় শ্বেত ফসফরাস, ঠিক আছে? পি4 বলা হয় শ্বেত ফসফরাস। এখন দেখবি যেখানে ভ্যান ডার ওয়ালস বল বা যেখানে সমজীব বন্ধন, সেগুলোর ক্ষেত্রে কী হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। সহজ বাংলা কথায় ধাতুর ক্ষেত্রে হবে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে, অধাতুর ক্ষেত্রে কী হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। সেমভাবে আয়নিক জলের ক্ষেত্রে কী হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে, আর সমজের ক্ষেত্রে কী হবে, কম হবে। এটা বুঝতে শুনে বলো, ওকে? আচ্ছা এরপর দেখবে যে সালফার জন্য এটা কিন্তু প্রকৃতিতে S8 অণু হিসেবে থাকে, এটা কিন্তু প্রকৃতিতে S8 অণু হিসেবে থাকে, ঠিক আছে? S8 অণু হিসেবে থাকে, এবং যে এই যে 8টা সালফার জন্য এদের মধ্যে কী থাকে, এদের মধ্যে কিন্তু দুর্বল ভ্যান ডার ওয়ালস বল থাকে, দুর্বল ভ্যান ডার ওয়ালস বল থাকে, হ্যাঁ দুর্বল ভ্যান ডার ওয়ালস বলের ফলে কী হয়, এটাকে ভাঙানো ইজি, যার ফলে কী হবে, এর ক্ষেত্রে কী হবে বলতে, এর ক্ষেত্রে বলতে কী হবে, এটার ক্ষেত্রে কী হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে, ঠিক আছে? ওকে, দেখ সেমভাবে দেখ আমাদের যে গ্যাসগুলো যে গ্যাস, হ্যাঁ হতে পারে ফ্লোরিন, হতে পারে ক্লোরিন, হতে পারে ব্রোমিন, হতে পারে আয়োডিন, ঠিক আছে? এই যে আমাদের ক্লোরিন যে গ্যাস, হ্যাঁ এই বনটা কিন্তু আমাদের কী বলতে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল,
যার ফলে কি এই বনটাকে ইজিলি ভাঙানো যাবে। তাই তোর কী হবে বলতো, এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে, এরও কী হবে, এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। মনে রাখবি এই সমযোজী মানে কি বলতো, এটাকে ইজিলি ভাঙানো যায়। সমযোজী বলতে কী বোঝায়, ইজিলি ভাঙানো যায়। সমযোজী বলতে কী বোঝায়, ইজিলি ভাঙানো যায়, ঠিক আছে। এবং গ্যাস মানে কি ডবল ফান্ডার ওয়ালস বল, এবং এটাকে ভাঙানো সহজ মানে কী হবে, এটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। মানে যাকে ভাঙানো যত সহজ তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত কম, এবং যাকে ভাঙানো কঠিন যেমন আয়নিক বন্ধন, এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখ আমাদের পরমাণুর আকার, এখন দেখ পরমাণুর আকার, হ্যাঁ, বা পরমাণুর ব্যাসার্ধ, ঠিক আছে। এখন দেখ সমযোজী ব্যাসার্ধ বলতে কী বোঝায় এবং পারমাণবিক ব্যাসার্ধ বলতে কী বোঝায়, ধাতব ব্যাসার্ধ বলতে কী বোঝায়। এখন দেখ ফার্স্ট অফ অল দেখ সমযোজী ব্যাসার্ধ, ঠিক আছে। এখন তুই পড়ছিস সমযোজী বন্ধন কীভাবে গঠিত হয়, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়, এবং কাদের মধ্যে হয়, অধাতু এবং অধাতু, বুঝতে পারছিস। আচ্ছা এখন তুই যেমন দেখ যে আমাদের কার্বন, হ্যাঁ, এই যেটা কিন্তু আমাদের সমযোজী বন্ধন। ইভেন দেখবি যে Cl2 মানে আমাদের Cl2 যৌগ আছে, এটা কিন্তু কী বলতো একটা সমযোজী যৌগ, হ্যাঁ। তার মানে কী হবে যে ক্লোরিন বন্ড ক্লোরিন। এখন দেখ কীভাবে গঠিত হয়, তুই এখন দেখ যে বন্ডটাতে কীভাবে গঠিত হয়, হ্যাঁ। এখন দেখ বন্ডটা কীভাবে গঠিত হয়, দেখ আমি ফার্স্টে আমি লিখি, দেখ আমাদের এটা ফার্স্ট, এটা হচ্ছে আমাদের কেন্দ্র বা নিউক্লিয়াস, এটা দেখ কেন্দ্র, হ্যাঁ। তারপর দেখ এই যে আমাদের ফার্স্ট হবে দুইটা ইলেকট্রন, সেকেন্ডে দুইটা, সেকেন্ড হবে 8টা, 1 2 3 4 5 6 7 8। দেখ 3 নম্বর হবে কটা, 3 নম্বর থাকবে কটা, 3 নম্বর থাকবে 7টা, দিয়ে দিলে যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ঠিক আছে। ঠিক এর মতো আরেকটা আঁকায় ফেল, ঠিক আছে, এর মতো আরেকটা আঁকায় ফেল, ঠিক আছে। দেখ এর মতো আরেকটা আঁকায় ফেলি, ঠিক আছে, ঠিক এর মতো আরেকটা আঁকায় ফেলি। এখন দেখ কী করা হয়, দেখ এটাকে দেখে উল্টানো যায় কিনা। ধর আমি এটা এখানে চেঞ্জ করে ফেলি, ঠিক আছে। আমি এটাকে এইদিকে রাখি, আমি দুইটাকে এদিকে দিই, এই দুটাকে দিলাম এইদিকে, এটাকে রাখলাম এইদিকে, না যা চেঞ্জ করলাম, ঠিক আছে। আচ্ছা এখন দেখ তাহলে আমাদের কোলনের কি লাগে, একটা হলে সে কী হয়, অষ্টকপূর্ণ হয়। তাহলে সে কী করে, তাহলে আবার দেখবি আরও একটা, দেখবে যে এরও কিন্তু লাগে একটা হলে অষ্টকপূর্ণ হয়, এর লাগে একটা হলে কি অষ্টকপূর্ণ হয়। তাই সে কী করে, দেখ তাই সে শেয়ার করে, হ্যাঁ, তাই সে শেয়ার করে, দেখে হবে শেয়ার করলে কী হলো দেখতো, দেখ এর দেখ অষ্টকপূর্ণ, দেখ এর কিন্তু অষ্টকপূর্ণ হয়ে গেছে অলরেডি, দেখ এটা কিন্তু অষ্টকপূর্ণ হয়ে গেছে দুইটা দিয়ে, দেখ এই দুইটা 4টা 6টা 8টা। আবার দেখবি যে এর অষ্টকোণ হয়েছে, দেখ 2টা 4টা 6টা 8টা অষ্টকোণ হয়ে গেছে। তার মানে কীভাবে গঠিত হয়, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠিত হয়, ঠিক আছে। যে সমযোজী বন্ধন গঠনের পর নিউক্লিয়াস থেকে এই যে দূরত্ব, ঠিক আছে, এই যে দূরত্ব, হ্যাঁ। এখন দেখ ব্যাসার্ধ বলতে কী বোঝায়, ব্যাসার্ধ বলতে বোঝায় এটা কিন্তু দেখ, এটা পুরোটা কিন্তু দেখ, এই যে পুরোটা কিন্তু একটা ব্যাস, ঠিক আছে। ঠিক এই যে ঠিক অর্ধেক, এটাকে বলবে কি সমযোজী ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে কী বলে, সমযোজী বন্ধন গঠনের পর দুইটা পরমাণুর নিউক্লিয়াস এই দূরত্বের অর্ধেক দূরত্বকে বলা হয় সমযোজী ব্যাসার্ধ, বুঝতে পারছিস বল। তাহলে এই যে দূরত্ব হচ্ছে এইটা, এই দূরত্ব গঠন মানে সমযোজী বন্ধন গঠনের পর দুটো পরমাণু নিউক্লিয়াস থেকে দূরত্বের অর্ধেককে বলা হয় কি, সমযোজী ব্যাসার্ধ। একটু সমযোজী ব্যাসার্ধ, বুঝতে পারছিস। ওকে, এবং এটাকেই কিন্তু কী হয়, এটাকে কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ হয়, এটাকে কিন্তু কী বলা, এটাকে কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ বলা হয়, ঠিক আছে। এটাকে কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ বলা হয়, হ্যাঁ। যেমন তুই দেখ, যেমন দেখবি যে এই দূরত্ব কত, 198 পিকোমিটার। তাহলে এটা হচ্ছে কি, দেখ দূরত্ব, ব্যাসার্ধ কত হবে, 198/2, 99 সেম হবে। এর দূরত্ব কত বলতো, 134 পিকোমিটার। অর্ধেক কী হবে, এই যে না 134/2 77/2 সেম হবে। এটা হচ্ছে কী বলতো, এটা হচ্ছে তার কী বলতো, দূরত্ব। তাহলে অর্ধেক কী হবে, এর অর্ধেক হবে কী বলতো, এদের ব্যাসার্ধ, ঠিক আছে, এদের ব্যাসার্ধ, হ্যাঁ। এটা খেয়াল রাখবি, বুঝতে পারছিস কিনা বল, বুঝতে পারছিস, ওকে।
এই পার্ট তো লাগবে না, এই পার্ট তো দেখে যে এখানে আবার ব্যাখ্যা করছে, ঠিক আছে, যেটা বললাম এখানে ব্যাখ্যা করছে আবার, হ্যাঁ, যে কীভাবে হয়, এটা কীভাবে হয় এখানে ব্যাখ্যা করছে, ঠিক আছে। আরেকটা মনে রাখবি যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দূরত্ব কত হয়, এটা কিন্তু তোর সেকেন্ড উপর লাগবে। এটা হচ্ছে কত 0.154 ন্যানোমিটার, 154 ন্যানোমিটার, ঠিক আছে। সিঙ্গেলটা 154 ন্যানোমিটার, কার্বন কার্বন ডাবল এটা কত হবে, দেখবি যে বন্ড বাড়লে দূরত্ব কমে, বন্ড বাড়লে দূরত্ব কমে, ঠিক আছে। এটা হবে কত, এটা হবে 0.134 ন্যানোমিটার সম্ভবত, হ্যাঁ, 134 ন্যানোমিটার। আর কার্বন কার্বন ত্রিপুর বন্ডটা কত হবে, এটা হবে তোর 0.120 ন্যানোমিটার। আচ্ছা বলতো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড কী বলা হয়, অ্যালকিন, অ্যালকেন নাকি অ্যালকাইন, বল। সিঙ্গেল বন্ড মানে কি, অ্যালকিন, অ্যালকিন নাকি অ্যালকাইন, কি অ্যালকেন। ডাবল হলে কী বলা হয়, অ্যালকেন। ট্রিপল হলে কী বলা হয়, অ্যালকেন। এটা বুঝছিস কিনা বল। ওকে, এই যে তোর দ্রুতটা কিন্তু পরীক্ষা লাগে, হ্যাঁ, এটা কিন্তু সেকেন্ড পেপারে লাগে, ঠিক আছে। মানে সহজ কথায় দ্রুত বন্ধন বা লেখে দ্রুত কমে, বন্ধন বা লেখে দ্রুত কমে, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন দেখ ধাতব ব্যাসার্ধ, এখন দেখ ধাতব ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে সময় ব্যাসার্ধ কার হয়, সেটা সমযোগের হয়। ধাতব ব্যাসার্ধ কার হয়, ধাতব পরমাণু ক্ষেত্রে হয়, ঠিক আছে, ধাতব অণুর মধ্যে হয়। ধর তুই হলে এরকম, তুই ধরলে একটা সোডিয়াম একটা অণু, হ্যাঁ, ধরলি সোডিয়াম একটা তোর ধাতব খণ্ড, ঠিক আছে, এটা পুরোটা সোডিয়াম। এর মধ্যে কী আছে, একটা সোডিয়াম, ঠিক আছে। ধর এটা সোডিয়ামের ক্লাস, ধরলে এটা সোডিয়ামের ক্লাস, সোডিয়ামের একটা ক্লাস, ক্লাস মানে একটা খণ্ড, হ্যাঁ, একটা খণ্ড, ঠিক আছে। এখন এই যে ক্লাস মধ্যে এইটা সোডিয়াম পাইলি, এইটা সোডিয়াম পাইলি, দেখ এটা সোডিয়াম পাইলি, ঠিক আছে। তারপর দেখ এটা সোডিয়াম, এটা সোডিয়াম, ঠিক আছে। আচ্ছা এখন দেখ, এখন দেখ, তাহলে দেখ এটা সোডিয়াম, এটা সোডিয়াম, তাহলে এই যে ধাতব, কোন ধাতব পরমাণুর, কোনো ধাতব ক্লাস, দেখ ধাতব ক্লাসের মধ্যে, ধাতব ক্লাস দেখ, এটা ধাতব, এটা ধাতব ক্লাস, এর মধ্যে কী আছে, অসংখ্য সোডিয়াম আছে, অসংখ্য সোডিয়াম আছে, ঠিক আছে। দেখ ধাতব ক্লাসে পরস্পর সংলগ্ন, ধর এটা এবং এটা, ধর এইটা এবং এটা পরস্পর সংলগ্ন দুটি পরমাণুর আন্তঃনিউক্লিয়ার বলতে কী বোঝায়, আন্তঃ মাঝামাঝি, কার আন্তঃ মাঝামাঝি, নিউক্লিয়াসের দূরত্ব মাঝামাঝি, এটাকে বলা হয় আন্তঃনিউক্লিয়ার, এটাকে বলা হয় আন্তঃ মাঝামাঝি, কার মাঝামাঝি, দুটি নিউক্লিয়াস মাঝামাঝি। ধাতব ক্লাসের মধ্যে পাশাপাশি পাশাপাশি থাকা দুইটা ধাতুর, ঠিক আছে, বা দুটি পরমাণুর নিউক্লিয়াসের দূরত্বের অর্ধ দূরত্বকে বলা হয় কি, ধাতব ব্যাসার্ধ। এটা বুঝছিস না বল, সংজ্ঞাটা পারবি বল। এখানে মুখস্থ কিছু লাগে, জাস্ট জিনিসটা বুঝবি, জিনিসটা কী, হ্যাঁ, জিনিসটা বুঝবি, জিনিসটা কী। তাহলে আন্তঃনিউক্লিয়ার বলতে কী বোঝায়, আন্তঃ মানে মাঝামাঝি, কার মাঝামাঝি, নিউক্লিয়াস দূরত্ব মাঝামাঝি। এই যে এই দূরত্বের অর্ধেক অর্ধেক দূরত্বকে বলা হয় কি, ধাতব ব্যাসার্ধ, ঠিক আছে। আচ্ছা এখান থেকে পড়বি সবসময় কি, ধাতব ব্যাসার্ধ কী হবে, ধাতব ব্যাসার্ধ বেশি হবে, সবসময় কী হবে, ধাতব ব্যাসার্ধ সবসময় বেশি হবে, এটা কিন্তু পরীক্ষা এমসিকিউতে আসে, হ্যাঁ। ধাতব ব্যাসার্ধ অলওয়েজ সমাজ ব্যাসার্ধ কত বেশি হয়, 10 থেকে 20% বেশি হয়, 10 থেকে 20% বেশি হয়, এটা মুখস্থ রাখবে, ঠিক আছে। অলওয়েজ কোনটা বেশি, ধাতব ব্যাসার্ধ বেশি হয়, কতটুকু বেশি হয়, সমাজ ব্যাসার্ধ থেকে কত বেশি হয় বলতো, সমাজ ব্যাসার্ধ থেকে সেটা হচ্ছে আমাদের 10 থেকে 20% বেশি হয়, এটা কিন্তু মুখস্থ রাখবে, ঠিক আছে, বুঝতে পারছিস। দেখ এটা মুখস্থ রাখবে, সোডিয়ামের ক্ষেত্রে কত, দুটো লেন্থ মনে রাখবে কত, 372 পিকোমিটার, ঠিক আছে। অর্ধেক হবে কত, 372 ভাগ কত 2, 186 পিকোমিটার। তাহলে সোডিয়ামের ব্যাসার্ধ কত মনে রাখবি, 186 পিকোমিটার, ঠিক আছে। সেরকমটা মুখস্থ রাখবি, হ্যাঁ। তাহলে আশা করি এটা বোঝার কথা, এটাকে বুঝতে পারছিস, এটাকে বুঝতে পারছিস কিনা বল। এখন দেখ আমাদের এই যে আমাদের এখন দেখ আমাদের পর্যায়ভিত্তিক ধর্ম, হ্যাঁ, এখন দেখ হচ্ছে আমাদের পর্যায়ভিত্তিক ধর্ম, ঠিক আছে। এখন দেখ হচ্ছে আমাদের পর্যায়ভিত্তিক ধর্ম, হ্যাঁ, দেখ এখন দেখ হচ্ছে আমার কার ধর্ম, পর্যায়ভিত্তিক ধর্ম, ঠিক আছে। ধর এটা হচ্ছে আমাদের বাম দিক, এটা ডান দিক, এটা সেম পর্যায়ে, ধর আমাদের এটা দেখ আমাদের এটা পর্যায়, এটা বাম দিক, এটা ডান দিক, ডান দিক, ঠিক আছে। এখন বল বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, বল। বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, কীভাবে বলতো, হ্রাস না বৃদ্ধি, হ্রাস পাবে, ঠিক আছে। কিন্তু কেন হ্রাস পাবে বলতে পারবি, কেন হ্রাস পাবে,
দেখ আমি বলি, হ্যাঁ দেখেন আমি বলতেছি, ঠিক আছে। ধর এটা পর্যায় 1, দেখ এটা পর্যায় 1, এটা পর্যায় 2, ঠিক আছে, এটা পর্যায় 3। এখন দেখ পর্যায় 2 বলতে কী বোঝায় বল, পর্যায় 2 বলতে কী বোঝায়? পর্যায় 2 বলতে বোঝায় এর সবগুলো কক্ষপথ কয়টা? 2টা করে। এর সবগুলোরই 2টা করে কক্ষপথ, এর সবগুলোরই 2টা করে কক্ষপথ, এর সবগুলো 2টা করে কক্ষপথ, ঠিক আছে। মানে পর্যায় 2 বলতে বোঝায় এর সবগুলো কক্ষপথ কয়টা? 2টা। বুঝতে পারছিস? সবগুলোরই কক্ষপথ 2টা। বুঝতে পারছিস কিনা বল? ধর আমি এটা নিলাম, ধর আমি নিলাম হচ্ছে লিথিয়াম নিলাম, দেন আমি বোরন নিলাম, অক্সিজেন নিলাম এবং ফ্লোরিন নিলাম। দেখ আমি আরেকটা আঁকাই, হ্যাঁ দেখ আমি এখানে আরেকটা আঁকাই, এটা কক্ষপথ, এটা কক্ষপথ, ঠিক আছে। আচ্ছা এখন তো লিথিয়াম, বলতো লিথিয়াম মানে কটা ইলেকট্রন? 3টা। তাহলে 2টা থাকবে এখানে, একটা এই জায়গায়, ঠিক আছে। সেমভাবে দেখ জানো, দেখ বলতো বেরিলিয়ামের ক্ষেত্রে কটা থাকবে? 4টা, 4টা, ঠিক আছে। বাইরে থাকবে বলে বাইরে থাকবে 2টা, বাইরে থাকবে 2টা, ঠিক আছে। সেমভাবে পরটা বলতো পরটায় কত থাকবে? বোরনে কটা থাকবে? 5টা। দিলি এক জোড়া করে আলাদা করে দিলি। তারপরটা বল আমাদের কি? অক্সিজেন এবং তোর একটু বেশি লিখছি আমি, একটু এটাও নিয়েছি, হ্যাঁ এটাও নিয়েছি, এটাও নিয়েছি। এখন থেকে আমাদের কোনটা? অক্সিজেন, ঠিক আছে। অক্সিজেনটা এখন দেখ বল, অক্সিজেন কয়টা? এটা কয়টা? 2 দিলি, দেন দেখ এখান থেকে কয়টা? 6টা। দেখ 8টা হয়ে গেছে, ঠিক আছে। দেখ সেমভাবে দেখ আমাদের ফ্লোরিন, একটা 2টা দিলি, দেখ দেওয়ার পর ফ্লোরিন হবে কয়টা? 9টা হবে। 2টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, ঠিক আছে। 9টা যে হবে দেখ, এখন খেয়াল কর বলদের কেন্দ্রে কী আছে? বলের কেন্দ্রে আছে নিউক্লিয়াস, এর কেন্দ্রে আছে নিউক্লিয়াস, 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 ঠিক আছে। এখন নিউক্লিয়াসের মধ্যে কী থাকে বলতো? প্রোটন এবং কী থাকে? প্রোটন, নিউট্রন থাকে। নিউক্লিয়াসের মধ্যে কী থাকে বলতো? থাকবে কি? প্রোটন, নিউট্রন থাকবে। বল প্রোটনের চার্জ কত? কত হয়? +1 হয়, ঠিক আছে, +1 হয়, হ্যাঁ। এর হয় 0, সে নিউট্রাল। বুঝতে পারছিস? বল প্রোটনের আপেক্ষিক চার্জ কত? আপেক্ষিক চার্জ +1, নিউট্রনের কত? নিউট্রন মানে 0, ঠিক আছে। এখন বলতো কক্ষপথে কে আছে? বল কক্ষপথে কে আছে? কক্ষপথে কে আছে? ইলেকট্রন আছে। কক্ষপথে আছে ইলেকট্রন, কক্ষপথে আছে কি বলতো? কক্ষপথে আছে ইলেকট্রন, ঠিক আছে। কক্ষপথে আছে কে? কক্ষপথে আছে ইলেকট্রন। এই যে কক্ষপথে আছে, এটা আছে ইলেকট্রন, ঠিক আছে, ইলেকট্রন। আচ্ছা বলতো একটু চার্জ কত? বল চার্জ কত? -1। তাহলে এর কত? +1, এর -1। এটা বুঝছিস না বল? এখন দেখ তুই যখনই কোনো পর্যায়ে লেফট টু রাইট সাইডে যাবি, লেফট থেকে রাইটের দিকে যাবি, বল কক্ষপথ কারো বাড়তেছে? বল কারো কক্ষপথ বাড়তেছে? বল কারো কি কক্ষপথ বাড়তেছে? না, কারো কক্ষপথ বাড়ছে না। বাট কী বাড়তেছে বলতো? দেখ যত সামনে দিকে আগাবি গেলে কী হবে? একটা করে দেখ প্রোটন যুক্ত হয়েছে, দেখ একটা করে প্রোটন যুক্ত, এর থেকে একটা বেশি আছে, আবার এর থেকে দেখবি এর একটা বেশি আছে, এর থেকে আবার এরটা বেশি আছে, এর থেকে আবার এর বেশি আছে, এর থেকে আবার এর বেশি আছে। তাই বলতে কী হচ্ছে? কক্ষপথ বাড়ে না, বাট কী বাড়তেছে বলতো? কক্ষপথ দেখ সেম আছে, 2টা করে আছে সব জায়গায়, বাট কী বাড়তেছে বলতো? বাড়তেছে কোনটা? নিউক্লিয়ার চার্জ, ঠিক আছে। দেখ তাহলে বাড়তেছে কোনটা? বাড়তেছে নিউক্লিয়ার চার্জ, হ্যাঁ। যদি এখানে দেখ এক্ষেত্রে কত হবে? এক্ষেত্রে হবে তোর প্লাস কত? +3। এর ক্ষেত্রে হবে কত? +4। এক্ষেত্রে হবে কত? +5। এক্ষেত্রে হবে কত বলতো? +6 না 6 তো? হ্যাঁ +8। এক্ষেত্রে +9। এটা বুঝছিস কিনা বল? তাহলে আমাদের লেফট ও রাইট গেলে কী হয়? একটা করে কী বাড়তেছে বলতো? নিউক্লিয়ার চার্জ বাড়তেছে, দ্যাট মিনস ওর মানে প্লাস চার্জ যুক্ত হচ্ছে একটা করে, ঠিক আছে। সেমভাবে দেখবি যে যখনই প্লাস চার্জ যুক্ত হচ্ছে, এখন দেখবি যে কোনো পরমাণুতে
প্রোটন সংখ্যা সমান কী থাকে, ইলেকট্রন সংখ্যা থাকে। তাহলে বল কী বাড়তেছে, বাড়তেছে দেখ পজিটিভ চার্জ, আবার কী বাড়তেছে, বলতো বাড়ছে নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জও বাড়তেছে একটা করে, এর মধ্যে প্রোটন সংখ্যা বাড়তেছে একটা করে, ঠিক আছে। তাহলে বলে কী বাড়তেছে একটা করে বাড়তেছে দেখ আমাদের কি প্লাস চার্জ, আবার কী বাড়তেছে একটা করে নেগেটিভ চার্জও বাড়তেছে। হ্যাঁ, তাহলে এটা এখান থেকে পেয়ে গেলি, এটা কি আমাদের নিউক্লিয়ার চার্জ, এটা আমাদের নিউক্লিয়ার চার্জ, এটা আমাদের নিউক্লিয়ার চার্জ, এটা আমাদের নিউক্লিয়ার চার্জ। তো সেমভাবে কী বাড়তেছে একটা করে আমাদের নেগেটিভ চার্জ বাড়তেছে, একটা করে আমাদের নেগেটিভ চার্জ বাড়তেছে। -3 এর কত, -4 হবে, এর কত -5 হবে, এর কত -8 হবে, এর কত এর -9 হবে, ঠিক আছে। এখন দেখ যে তিনটা প্লাসকে তিনটা মাইনাস যেভাবে আকর্ষণ করবে, তার তুলনায় 9টা প্লাসকে 9টা মাইনাস তার থেকে বেশি করে আকর্ষণ করবে না। যার ফলে কী হবে দেখ, যেটা হবে দেখ, তার মানে এই যে আমাদের নিউক্লিয়াসটা, তার মানে দেখ এই যে আমাদের নিউক্লিয়াসটা, ঠিক আছে, এই যে আমাদের নিউক্লিয়াসটা, হ্যাঁ, এই 9টা নেগেটিভ চার্জকে ইলেকট্রনকে যেভাবে আকর্ষণ করবে, এর তুলনায় লাস্ট যে পরমাণুটা আছে কোনটা বলতো, ফ্লোরিন, ঠিক আছে, এর যে তোর 9টা প্লাস চার্জ, এর থেকে বেশি আকর্ষণ করবে না বলতো। যদি বেশি আকৃষ্ট করে তাহলে দেখ, তাহলে অবশ্যই এখানে কক্ষপথ ছোটো হবে, আকর্ষণ করলে কী হয়, কক্ষপথ ছোটো হয়, কক্ষপথটা ছোটো হবে, ছিল এরকম সে আকারে ধর এরকম আছে, দেখ এর থেকে এখানে বেশি মানে কী হবে, এর থেকে একটু আকার ছোটো হবে, এক্ষেত্রে এর থেকে একটু আকার ছোটো হবে, বুঝতে পারছিস। এবং এই হবে সব থেকে ছোটো, কারণ কি সে বেশি দূর আকৃষ্ট করে। তাহলে যদি এর আকারটা এরকম হয়, যদি এর আকারটা এরকম হয়, এর আকারটা হবে কীরকম, অনেক ছোটো হয়ে যাবে, বুঝতে পারছিস। যার ফলে কী হয়, লেফট রাইট গেলে কী হয়, আকার ছোটো হয়, পারমাণবিক আকার ছোটো হয়। কিন্তু উপর থেকে নিচে খেয়াল কর, উপর থেকে নিচে দেখ, হ্যাঁ, উপর থেকে নিচে দেখ কী ঘটনা ঘটে। ধর এটা পজে 2, পজে 2 মানে কী বলতো, দুটো কক্ষপথ, ঠিক আছে। তোমার ডাবল এটা কক্ষপথ পাইলি, এটা কক্ষপথ পাইলি, দুটো পাইলি এই জায়গায়, এই 3টে কক্ষপথ, ঠিক আছে। এখন দেখ এটা তো নিউক্লিয়াস, তাহলে এখানে কি কক্ষপথ করে 2টা, এখানে 3টা কক্ষপথ। হ্যাঁ, এখন ধর আমাদের লিথিয়াম 3 দিল্লি, ঠিক আছে। দেখ সোডিয়াম 2, আল্লাহ কত বল, এর কত হবে, 3টা দেখা কত হবে, হ্যাঁ 3টা কত হবে। হ্যাঁ, আমি একটু এটা কাট করি, হ্যাঁ আমি এটা কাট করে দিই, দেখ এটা আমি একটু কাট করে দিই, ঠিক আছে। দেখ এটা কক্ষপথ 1 2 3, এটাতে নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াস। এবং এই যে দেখ 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই যে 11টা হয়ে গেছে দেখ, ঠিক আছে, 11টা হয়ে গেছে, 11টা হয়ে গেছে। এটা বুঝছিস কিনা বল। আচ্ছা এখন দেখ, এখন তুই খেয়াল কর, তাহলে দেখ যখন তুই উপর থেকে নিচে যাবি, গেলে কী বারে বলতো, গেলে দেখ একটার কক্ষপথ বাড়তেছে, ঠিক আছে, কক্ষপথ বাড়ে, সাথে কী বারে বলতো, প্লাস চার্জও বাড়ে, সাথে কিন্তু প্লাস চার্জও বাড়তেছে, ঠিক আছে, সাথে কিন্তু প্লাস চার্জও বাড়তেছে। হ্যাঁ, যার ফলে কী হবে, যে কক্ষপথ যেহেতু বাড়ে, হ্যাঁ, এই যে মাঝের কক্ষপথটা কী করে বলতো, এর ফলে কী হয়, যেটা হয়, দেখ মাঝের দেখ এখন দেখ, তাহলে উপর থেকে যেটা কী হয়, একটা কক্ষপথ বাড়ে মানে কি, মানে দেখ এ শুধু এটাকে আকর্ষণ করতে পারে, তার মানে দেখ কক্ষপথ বেশি মানে কি, আকার বড়, সহজ বাংলা কথা, কক্ষপথ বেশি মানে কি বলতো, আকার বড়, বুঝতে পারছিস। সংখ্যা যদি বাড়ে চার্জের সংখ্যা, বাট কী বাড়ছে, কক্ষপথ বাড়ছে, বাড়লে কী হবে, আকার বড় হবে। কেন বড় হবে, কারণ এই যে কক্ষপথ কী করে বলতো, এরা কী করে, এরা হচ্ছে একটা শিল্ডিং ইফেক্ট। শিল্ডিং মানে কি, এরা হচ্ছে দেখ এইটা কী করে, এ হচ্ছে এটাকে এতে ঢেকে রাখে, যার ফলে কী হয়, এটাকে কম আকর্ষণ করতে পারে, যার ফলে কী হয়, উপর থেকে নিচে গেলে কী হয়, উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায়, লেফট টু রাইট আকার আসবে। এটা বুঝছিস কিনা বল। তাহলে কেন বৃদ্ধি পায়, উপর থেকে নিচে কক্ষপথ সংখ্যা বাড়ে মানে কি, এই যে বাড়লে কী হবে বলতো, এ কী করবে, এর ফলে কী হবে, এ কিন্তু এটা আকর্ষণ করতে পারবে না, কারণ কি এটা শিল্ডিং হিসেবে কাজ করতেছে। শিল্ডিং মানে কি, এটা দেখ এটাকে ঢেকে রাখতেছে, হ্যাঁ, যে এটা কিন্তু এটাকে এর থেকে ঢেকে রাখতেছে, যার ফলে কী হবে, এটা কম আকৃষ্ট করতে পারবে, যার ফলে কী হয়, উপর থেকে নিচে কী হয়, আকার বৃদ্ধি পায়, লেফট থেকে রাইটে গেলে কী হয়, আকার হ্রাস পায়, বুঝতে পারছিস, লেফট থেকে রাইট আকার হ্রাস,
উপর থেকে নিচ কি আকার বৃদ্ধি, দেখ ব্যাসার্ধের হ্রাস হবে এদিকে, দেখ ব্যাসার্ধের হ্রাস হবে, উপর থেকে নিচে ব্যাসার্ধের বৃদ্ধি হবে, দেখ বৃদ্ধি বৃদ্ধি, উপর থেকে নিচ বৃদ্ধি, লেফট টু রাইট হ্রাস। বুঝতে পারছিস? দেখ এই দেখ এখানে পরেরটাই তাই লেখা আছে, দেখ এই দেখ পরেরটাই তাই লেখা আছে, লেফট টু রাইট আকার হ্রাস। কেন হ্রাস হবে মাত্র দেখাচ্ছি, বল বুঝতে পারছিস না? ওকে, এখান দেখবি তাই লেখা আছে, হ্যাঁ এখান দেখবি যে বললাম শিল্ডিং ইফেক্ট, যে বললাম তো শিল্ডিং ইফেক্ট এখানে লেখা আছে, হ্যাঁ তোকে এখানে বললাম শিল্ডিং ইফেক্ট, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখবি, হ্যাঁ এখান থেকে দেখবি, হ্যাঁ আচ্ছা এখন দেখ এই যে তোকে বলতে পারে, দেখ আমাদের বলতে পারে সেটা মনে রাখবি, এই সিকোয়েন্সটা মনে রাখবি যে বিভিন্ন অরবিটালে থাকা ইলেকট্রনে কী হয়, মেঘের আবরণ প্রভাব থাকে। এটা খেয়াল রাখবি, বিভিন্ন অরবিটালে থাকা ইলেকট্রন মেঘের আবরণ মানে শিল্ডিং ইফেক্ট ক্রম আসলে কী হবে, এটাকে বললাম শিল্ডিং ইফেক্ট, একটুকে বললাম শিল্ডিং ইফেক্ট, ঠিক আছে? রেঞ্জটা মনে রাখবি, হ্যাঁ তাহলে মনে রাখবি শিল্ডিং ইফেক্ট বা আবরণ প্রভাবের, ঠিক আছে, ক্রমটা কী হয় বলতো, এসপিডিএফ এটা মুখস্থ রাখবে, ঠিক আছে? এটা মুখস্থ রাখবে, হ্যাঁ যে শিলিং ইফেক্ট রেঞ্জ কত, এসপিডিএফ, এস এর বেশি এরপর পি এরপর ডি এরপর এফ, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে পাইলি, হ্যাঁ তারপর এখান থেকে পাইলি। দেখ সেমভাবে গ্রুপটা দেখ আবার লিখছি, দেখ গ্রুপ মানে কি, তো লেফট রাইট কী হয় বলতো, দেখ গ্রুপ মানে উপর থেকে নিচে, পজা মানে কি বলতো, লেফট টু রাইট, দেখ লেফট টু রাইট কী হয়েছে, হ্রাস পাইছে, বৃদ্ধি হ্রাস, সব থেকে বড়ো সব থেকে কম। আবার দেখ উপর থেকে নিচে, সব থেকে আকার ছোটো সব থেকে আকার বড়ো। আশা করি বুঝতে পারছিস, আশা করি এটা বুঝতে পারছিস, ঠিক আছে? আচ্ছা তাহলে কী পারি বলতো, ব্যাসার্ধ তিনটে বের হয়, কী কী ব্যাসার্ধ, আয়নিক ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ, আরেকটি আয়নিক ব্যাসার্ধ, সমযোজী, ধাতব এবং আয়নিক ব্যাসার্ধ। বুঝতে পারছিস, বল বুঝতে পারছিস? তাহলে সময় ব্যাসার্ধ মাত্র দেখছি, সমযোজী যৌগ গঠনের সময় দুটো পরমাণু নিউক্লিয়াসের দূরত্বের অর্ধেককে বলা হয় সমযোজী ব্যাসার্ধ। ধাতব ব্যাসার্ধ বলতে কী বোঝায়, ধাতব ব্যাসার্ধ বলতে বোঝায় ধাতব ক্লাসে থাকা পরপর দুইটা ধাতুর মধ্যবর্তী নিউক্লিয়াসের দূরত্বের অর্ধেককে বলা হয় ধাতব ব্যাসার্ধ। সেমভাবে আয়নিক ব্যাসার্ধ বলতে কী বোঝায়, ওই বলবে কি আয়নিক যৌগ গঠনের সময় দুটো পরমাণু নিউক্লিয়াসের দূরত্বের অর্ধেক দূরত্বকে বলা হয় কি আয়নিক ব্যাসার্ধ, ঠিক আছে? এখন দেখ আমাদের আয়নিক খেলে দেখ আয়নিক বন্ধনটা কীভাবে গঠিত হয়, দেখ একটা পরমাণু কী করে বলতো, সে কিন্তু একটা ইলেকট্রন দিয়ে দেয়, এমনি দিয়ে লিখে দিয়ে দিলে হয় প্লাস, ধরলে এরকম সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে? সোডিয়াম হয় প্লাস, ক্লোরাইড মানে তার মানে কী করে, সোডিয়াম লাস্টে যে একটা ইলেকট্রন আছে, এর কি আছে লাস্টে 5টা আছে, লাস্টে 7টা আছে, তাই একে দিয়ে কী হয়, তার লাস্টে কি অষ্টক পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে? দেখ সোডিয়ামের ক্ষেত্রে খেয়াল কর, এই যে 1 2 3 4, এই দেখ 2টা ছিল, দেন কি, দেখ আমি এটা লিখি তাহলে বুঝতে পারবি, এই যে একটা দিলে 1 2 3 2 3 4 5 6 7 8 9 10, এই যে লাস্টে একটা। আর কোনের ক্ষেত্রে কী হবে, এও দেখবি 3টা থাকে, হ্যাঁ 3টা কক্ষপথ থাকে, 2টা, দেন দেখবি যে 10টা হয়ে গেছে, দেখো 10টা হয়ে গেছে, এবং এই যেটা হবে 10টা, দেন থেকে 5টা 1 2 3 4 5 7টা, হ্যাঁ 10 আর 7 কত 17 হয়, 7টা পেলে এই জায়গায়, হ্যাঁ তাহলে দেখ তাহলে এ কী করে বলতো, একে ভাগালে কী হয়, তার লাস্টে অষ্টক পূর্ণ থাকে, ঠিক আছে? দেখ এই যে আমাদের সোডিয়াম পরমাণুটা, একে ভাগালে কী হয় বলতো, কোনো ভাগালে কী হবে অষ্টক পূর্ণ থাকে তখন, দেখ এবং নিয়ে কী হবে বলতো, নিয়ে অষ্টক পূর্ণ করবে, তাহলে এ দাতা এ গ্রহিতা, যে দান করে সে প্লাস, যে নেয় সে মাইনাস, ঠিক আছে? যে নেয় সে মাইনাস, এটাকে বলা হয় কি, এটাকে বলা হচ্ছে আমাদের কী বন্ধন, এটাকে বলা হয় আয়নিক বন্ধন, এবং যৌগটাকে বলা আণবিক যৌগটাকে বলা হচ্ছে আণবিক যৌগ। বুঝতে পারছিস, ধাতু এবং অধাতু আয়নিক যৌগ গঠন করে, হ্যাঁ এবং এই যে আয়নিক যৌগ গঠনের সময় এই যে দেখ সোডিয়ামের ক্ষেত্রে খেয়াল কর, সোডিয়ামের ক্ষেত্রে কী মনে রাখবি, সব থেকে লার্জ যে কক্ষপথ এ এবং নিউক্লিয়াস দূরত্বকে বলা হয় কি এর আয়নিক ব্যাসার্ধ। সেমভাবে এটা বুঝে শুনে বল, এটাকে বলে আয়নিক ব্যাসার্ধ, মানে এটা তো আয়ন, সেমভাবে দেখ ক্লোরাইড আয়ন, এক্ষেত্রে কী হবে, এই নিউক্লিয়াস এবং সর্ববহিষ্ঠ সেলের দূরত্বকে বলা হবে কি ব্যাসার্ধ, আয়নিক ব্যাসার্ধ। বুঝতে পারছিস, বল। ওকে দেখ সেম দেখে লিখছে, হ্যাঁ তাহলে এটা আসলে বুঝতে পারছিস,
এটা আশা করি বুঝতে পারছিস, ঠিক আছে। মনে রাখবি এই যে এটাই কিন্তু কী করে, এটাই কিন্তু তোর অলওয়েজ অ্যাংস্ট্রম আকারে প্রকাশ করা হয়, ঠিক আছে। এটাকে অলওয়েজ অ্যাংস্ট্রম আকারে প্রকাশ করা হয়, হ্যাঁ, অ্যাংস্ট্রম আকারে প্রকাশ করা হয়। এটা একক 1 অ্যাংস্ট্রম মানে কত মিটার? 1 অ্যাংস্ট্রম ইকুয়াল 10⁻⁻10 মিটার, 10⁻⁻10 মিটার, ঠিক আছে, 10⁻⁻10 মিটার, হ্যাঁ। আচ্ছা এখন দেখতো যে আমাদের এর মধ্যে বলতো কোনটার আকারটা বড় হবে, বল এখানে কোনটার আকার বড় হবে, বল এখানে কোনটার আকারটা বড় মনে হচ্ছে, প্লাস চার্জ নাকি মাইনাস চার্জ, বল কোনটার আকারটা বড় মনে হচ্ছে? দেখবি যে অলওয়েজ নেগেটিভ চার্জ আকারটা বড় হয়, অলওয়েজ নেগেটিভ চার্জের আকার কিন্তু বড় হয়, ঠিক আছে, এটা খেয়াল রাখবি, হ্যাঁ। দেখবি যে ঋণাত্মক আকার কত হয়, সবসময় ছোটো হয়। দেখ সবসময় দেখ ছোটো ছোটো পজিটিভ চার্জ ধনাত্মক কি পজিটিভ, দেখ এখানে ছোটো হচ্ছে, দেখ এদিকে ছোটো হচ্ছে, বাট নেগেটিভ চার্জ আকারটা বড় হয়, নেগেটিভ চার্জ আকারটা দেখ বড় হয়, বুঝতে পারছিস? ওকে, তাহলে প্লাস চার্জ আকারটা কী হয়, ছোটো হয়, নেগেটিভ চার্জ আকারটা কী হয়, বড় হয়, এটা খেয়াল রাখবে, হ্যাঁ। তা নেগেটিভ চার্জকে বলা হয় দেখবি যে কী নেগেটিভ চার্জ মানে কী বলতো, নেগেটিভ চার্জকে বলা হয় কি ক্যাটায়নিক আয়ন, বল নেগেটিভ চার্জকে কী বলা হয়, ক্যাটায়নিক আয়ন, বল নেগেটিভ চার্জ কী বলা হয়, ক্যাটায়নিক আয়ন। প্লাস চার্জটাকে বলা হয় ক্যাটায়ন, নেগেটিভ চার্জকে বলা হয় অ্যানায়ন। এখন কেন বলা হয় এটা বলতে পারবি, কেন বলা হয় বলতে পারবি, কেন বলা হয়? ধর একটা পাত্রের মধ্যে একটা ব্যাটারি তৈরি করবি, ঠিক আছে, একটা ব্যাটারি তৈরি করবি, হ্যাঁ, অথবা ধর একটা পাত্রের মধ্যে ছোটো করে রাখলি, প্লাস চার্জ নেগেটিভ চার্জ। এখন তুই একটা কাজ করলে দেখ, তুই ব্যাটারির মধ্যে এই যে পাত্রের মধ্যে একটা ব্যাটারি নেগেটিভ পার্ট দিলি, মানে প্লাস চার্জ দিলি, প্লাসকে বলা অ্যানোড, এবং নেগেটিভ পার্ট দিলি এটাকে বলে ক্যাথোড, দেন এখানে ব্যাটারি অ্যাড করে দিলি, ঠিক আছে। এখন দেখ যেটা প্লাস চার্জ এটাকে বলা হচ্ছে অ্যানোড, এই পার্টটা বলা হচ্ছে ক্যাথোড, তাহলে বল এই প্লাস চার্জে কী আসবে, নেগেটিভ চার্জটা আসবে, নেগেটিভ পার্টে কী আসবে, প্লাস চার্জটা আসবে। তাই এই যে অ্যানোডে যে আকৃষ্ট হয় এটাকে বলা হয় অ্যানায়ন, এবং ক্যাথোডে যে আকৃষ্ট হয় এটাকে বলা হয় ক্যাটায়ন, বুঝতে পারি। এই জন্য নেগেটিভ চার্জ হচ্ছে আমাদের অ্যানায়ন এবং প্লাস চার্জ হচ্ছে আমাদের ক্যাটায়ন, বুঝতে পারছিস? ওকে, আচ্ছা এখন দেখ তোর এখান থেকে যেটা আসবে, যে কোনটির আকার বড় এবং কোনটির আকার ছোট, কোনটির আকার বড় এবং কোনটির আকার ছোট, ঠিক আছে, কোনটির আকার বড় এবং কোনটির আকার ছোট, হ্যাঁ। দেখ এখানে শর্টকাট হচ্ছে এরকম, দেখ এখানে শর্টকাটটা হচ্ছে দেখ এরকম, হ্যাঁ, তোকে বলি যে শর্টকাট একটা আছে, হ্যাঁ। দেখ তুই জাস্ট এই রেসটা মনে রাখবি, ঠিক আছে, তুই জাস্ট হচ্ছে এই রেসটা মনে রাখবি, কারণ এত বেশি পরীক্ষায় মনে রাখতে হয় না, ঠিক আছে, এত বেশি কিন্তু পরীক্ষায় মনে রাখা লাগে না, তুই জাস্ট এই রেসটা মুখস্থ রাখবি। দেখ তুই যখন সংখ্যা রেখা পড়ছিলি কিছুটা বলতো, এই দেখ এখানে 0 থাকে, 0, এদিকে হচ্ছে মাইনাস মান থাকে, এটি প্লাস মান থাকে, -1, -2, -3, -4, এদিকে থাকে বলতো প্লাস মান থাকে, +1, +2, +3, +4, মানে এভাবে দেখবি যে ইনফিনিটি পর্যন্ত যায়, প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, ঠিক আছে। দেখ ঠিক আছে এই রেঞ্জটা, হ্যাঁ, ঠিক আছে এই রেঞ্জটা খেয়াল রাখবি। দেখ তাহলে কী হবে, মাইনাস সব থেকে বেশি, তারপর 3, তারপর কি -2, -1, 0, তারপর কি +1, তারপর কি +2, তারপর কি +3, মানে এভাবে চলতে থাকবে, বুঝতে পারছিস? এই যে দেখ, ঠিক আছে না, জাস্ট এইটা রেঞ্জটা মুখস্থ রাখবে, হ্যাঁ, কোনটা আকার বড় হয় কোনটা আকার ছোটো হয়। আচ্ছা বলতো এর মধ্যে কোনটা আকার বড় কোনটা আকার ছোটো, আকার বড় কার, সোডিয়াম সব থেকে বড়, তারপর কি ম্যাগনেসিয়াম, তারপর কি অ্যালুমিনিয়াম, ঠিক আছে, সোডিয়াম তার ম্যাগনেসিয়াম তারপর অ্যালুমিনিয়াম, বুঝতে পারছিস? এখন বলতো এর ক্ষেত্রে কী হবে, কোনটা বড় কোনটা ছোটো, Fe2+ হচ্ছে আমাদের বড়, Fe3+ হচ্ছে আমাদের ছোটো, সেমভাবে দেখ এটা আবার দেখ, হ্যাঁ, তুই এখন এটা আবার দেখ, বলে এক্ষেত্রে কী হবে, কোনটা আকার বড় কোনটা আকার ছোটো, দেখে যে 2, 3, 6, ঠিক আছে, সেমভাবে দেখ এটা, এই যে 2, 4, 7, বুঝতে পারছিস? এটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যা লাগে না, বাট লাগলে আমি পড়াবো, হ্যাঁ, যখন যে লাগ তখন আমি পড়াবো, ঠিক আছে, ব্যাখ্যা আপাতত লাগে না, ঠিক আছে।
এখন দেখ এই রেঞ্জটা খেয়াল কর, একটু দেখলি যে সোডিয়াম যেরকম দেখে সোডিয়াম যেরকম হয় সোডিয়াম 0 সোডিয়াম প্লাস, বলতো কোনটা আকার বড় হবে? বল কোনটা আকার বড় হবে? হ্যাঁ 0 বড় হবে। তাহলে দেখ এটাকে বলা হয় ক্যাটায়ন। তাহলে বল দেখ যে ক্যাটায়ন আকারে মূলমূল থেকে আকার ছোটো হয়। দেখ ছোটো হচ্ছে না, বল মিলছে? আবার দেখ এরকম ধরে ক্লোরিন সেল মাইনাস 0 1, দেখ এরকম। তাহলে বল অ্যানোনের ক্ষেত্রে কী হবে? মূল পুনর আকারটা কী হবে? অ্যানোনের থেকে বড় হবে। মিলছে কিনা বল? মিলছে কিনা বল? কেন বড়? হ্যাঁ এটা বড়, ঠিক আছে এটা বড়, এটা হচ্ছে বড়, ঠিক আছে। এটা ব্যাখ্যা আছে, এটা ব্যাখ্যা আছে হ্যাঁ, বাট আমি তোকে শর্টকাট বাট ট্রিক্স ঠিক আছে কীভাবে মুখস্থ রাখবি বা কীভাবে মনে রাখবি, ঠিক আছে। এটা হবে এদিকে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা এখন থেকে আবার খেয়াল করছে উপর থেকে নিচে গেলে কী হয়? আকার কী হবে? উপর থেকে নিচে যে কোনো, দেখ উপর থেকে নিচে কী হবে? আকার কী হবে? বড় হবে, এটা খেয়াল রাখবি, ঠিক আছে। গ্রুপ মানে উপর থেকে নিচে, গ্রুপ মানে কি উপর থেকে নিচে, পর্যায় মানে কি? পর্যায় মানে তোর লেফট থেকে কোন দিকে? লেফট থেকে রাইট সাইডে, ঠিক আছে। পর্যায় মানে কি? লেফট থেকে রাইট সাইডে, হ্যাঁ তুই পর্যায় দেখলে বুঝবি, তো এখানে পর্যায় দেখলে বুঝবি, ঠিক আছে, বুঝতে পারছিস? আচ্ছা এই দেখ এইটা খেয়াল কর, সেম ধাতুর বিভিন্ন ক্যাটায়নের আকার কী হবে? চার সংখ্যার সাথে হ্রাস পায়। দেখ সেম ধাতু মানে কি? সেম ধাতু, তো চার্জ বাড়ছে মানে কি? হ্রাস পাইছে আস্তে আস্তে, মানে আমাদের সংখ্যা রেখা, হ্যাঁ আমাদের সংখ্যা রেখাটাই, আমাদের সংখ্যা রেখাটাই, ঠিক আছে। দেখ এটা কিন্তু সেম, এটা কিন্তু আমাদের সেম, ঠিক আছে। দেখ ক্যাটায়নের আকার চার সংখ্যা বাড়লে কী হবে? হ্রাস পাবে। ক্যাটায়ন মানে কি? ওই যে দেখছি এরকম যে ক্যাটায়ন মানে কি? প্লাস চার্জ, এই যে প্লাস দেখবি যে এরকম যে তোর +1 দেন +2 দেন +3, তার মানে কি একই পর্যায়ের ক্যাটায়নের আকার চার সংখ্যা বৃদ্ধির সাথে হ্রাস পাবে। কিন্তু যেহেতু কী চার্জ, যেহেতু নেগেটিভ, যেহেতু কী চার্জ বলতো? নেগেটিভ চার্জ, ঠিক আছে। নেক্সট আকারটা কী বলতো? হ্রাস পাবে, হ্রাসের সাথে হ্রাস পাবে, বুঝতে পারছি? এখন খেয়াল কর এই যে আমাদের এরকম -2 -1 0, বুঝছিস কীভাবে আসছে? নেগেটিভ পরমাণু মানে তোর ক্যাটায়নের ক্ষেত্রে নেগেটিভ চার্জ হ্রাস পাওয়ার সাথে কী হ্রাস পাবে, আর অ্যানোনের ক্ষেত্রে কী হবে? অ্যানোনের ক্ষেত্রে দেখবি যে তোর নেগেটিভ যে কী বলে যে যে এর চার সংখ্যা বৃদ্ধির সাহায্যে হ্রাস পাবে, বুঝতে পারছিস? বল এখানে কি মুখস্থের কিছু আছে? জাস্ট ট্রিক্স অ্যাপ্লাই করবি, ট্রিক্স অ্যাপ্লাই করলে পেয়ে যাবে ইজিলি, হ্যাঁ ট্রিক্স অ্যাপ্লাই করলে ইজিলি পেয়ে যাবি, ঠিক আছে। জাস্ট এটা মনে রাখ, 3 নম্বরটা মনে রাখ। উপর থেকে নিচে গেলে কী হবে? বৃদ্ধি পাবে, এটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক, উপর থেকে নিচে গেলে কী হবে? বৃদ্ধি পাবে, ঠিক আছে। উপর থেকে নিচে গেলে কী হবে? আকার বৃদ্ধি পাবে সবসময়, হ্যাঁ নেগেটিভ হোক বা পজিটিভ হোক বা নিউট্রাল হোক, উপর থেকে নিচে গেলে কী হবে? আকার বৃদ্ধি পাবে, ঠিক আছে। এই যে বলতো এটা কী হবে? বল এটা কী হবে? ক নম্বরটা বল কী হবে? এগুলো পরীক্ষা আসে, এগুলো কিন্তু পরীক্ষা আসে, হ্যাঁ বল ক নম্বরটা কী হবে? বল কোনটা আকার বড়, কোনটা আকার ছোটো? চার্জের হ্যাঁ একই, তার মানে কি এরা কিন্তু এখন দেখবি যদি চার্জ সেম হয় দেখবি যে এরা সেম গ্রুপের কিনা, কী খেয়াল গ্রুপের? সেম গ্রুপের কিনা, বল এটা কি সেম গ্রুপের বললো ক নম্বরটা? এটা কি সেম গ্রুপের বললো? ওই উপর ছিল যে বিরিয়ানি মোগলাই কাপ সে বাড়িতে রাখো, এটা কোন গ্রুপ? 1 না 2 নাকি 3? 2 নম্বর গ্রুপ মূল্য। ওটা পড়ছিল গ্রুপ 2 ক্ষেত্রে কী হয়? জারণ সংখ্যা 2 হয়, এটা গ্রুপ 2 মূল্য, এটা গ্রুপ 2 মূল্য, ঠিক আছে। তাহলে দেখ গ্রুপ 2 যদি হয় তাহলে কী হয় বলতো? উপর থেকে নিচে লিখে বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে মানে কি বলতো? যে ম্যাগনেসিয়াম সব থেকে বেশি, তারপর স্টোনশিয়াম, তারপর ক্যালসিয়াম, এটা ঠিক আছে? এটা বলতো ঠিক আছে না? দেখ তাহলে কী লিখবি? ওই যে মনে আছে কিন্তু দেখ যে বিরিয়ানি মোগলাই কাপ ম্যাগনেসিয়াম আগে, ক্যালসিয়াম, তারপরে স্টোনশিয়াম, কোনটা বেশি হবে? বেশি হচ্ছে আমাদের হবে কোনটা? স্টোনশিয়াম। তাহলে কী হবে তোর? A2 প্লাস A2 প্লাস A2 প্লাস, বুঝতে পারছিস? তাহলে বল পরেরটা কী হবে? পরেরটা পাওয়ার তো কথা, বল পরেরটা কী হবে? তাহলে কী লিখবি? তাহলে কী হবে তোর? ক্লোরিন মাইনাস, এটা হবে কি আকারে বড়, তারপর S2 মাইনাস, তারপর এটা, তারপর হবে কি পটাশিয়াম প্লাস। এটা বুঝতে পারছিস কিনা বল? সেমভাবে দেখবি এটাও, বল কোনটা বড় কোনটা ছোটো? বড় হবে কোনটা? বড় হবে কি গোল্ড প্লাস, ছোটো হবে কোনটা? 3 প্লাস, এটা বুঝতে পারছিস?
এখন ক নম্বরটা কী হবে? ক নম্বরটা কী হবে? হ্যাঁ 2 - এদিকে হবে, হ্যাঁ 2 - এদিকে হবে, 2 - ওইদিকে হবে, ঠিক আছে। দেখ একদম সহজ না? তো তুই এখন আমাকে বল এরকম ধর এরকম আছে, এটা খ নম্বর দিলাম যে ফ্লোরিন, আয়োডিন, ক্লোরিন, বল কোনটা বেশি হবে, কোনটা আকার বড় হবে, বল কোনটার আকার বড় হবে? সমানের চার্জ, তার মানে কোন গ্রুপের মূল্য? এটা হচ্ছে আমাদের গ্রুপ 17 মূল্য। বল কত হবে? উপর থেকে নিচে, বল উপরে আছে কোনটা, উপরে থাকে কোনটা? ফ্লোরিন, তারপর ক্লোরিন, তারপর নিচে আয়োডিন। বল আকার কার বেশি? এর বেশি। এর বেশি মানে কী হবে? তাহলে কি লিখবে যে আয়োডিন মাইনাস কী হবে বলতো, তারপর কী হবে? ক্লোরিন, তারপর ফ্লোরিন। তাহলে বুঝতে পারছিস কিনা বল? পারবি আসলে পারবি? ওকে, হ্যাঁ একটু ব্যাখ্যা দিবি, দেখ একটু এখানে ব্যাখ্যায় ক নম্বরটা দেখবি যে কেন আকার হচ্ছে আমাদের কী হয়, যে তোর পরিবর্তন ঘটে। হ্যাঁ দেখ একটা কিন্তু আসলে যে আমাদের কেন সোডিয়াম প্লাসের আকার, হ্যাঁ মানে ফ্লোরিনের আকার কেন বড়, ফ্লোরিনের আকার কেন সোডিয়ামের থেকে বড়, একটা ব্যাখ্যা আছে, আমি তোকে ব্যাখ্যাটা পড়াবো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছিস? আপাতত ট্রিক্স শেখ এবং তুই এখান থেকে যাতে এমসিকিউ অ্যান্সার করতে পারিস, ঠিক আছে? বুঝতে পারছিস? মানে এই যে এরকম যে হয় দেখবি যে তোর -1, তারপর মানে -2, 0, +1, +2, এটা যে হয় কেন হয়, হ্যাঁ এটা যে হয় কেন হয়, ঠিক আছে? এটা আমি তোকে নেক্সটে ব্যাখ্যা দেবো, ঠিক আছে? হ্যাঁ আপাতত এখান থেকে আসলে এমসিকিউ আসলে অ্যান্সার করতে পারবি? বল আপাতত এখান থেকে এমসিকিউ আসলে অ্যান্সার করতে পারবি? ওকে ঠিক আছে। এখন দেখ তুই এখানে সংজ্ঞাটা মুখস্থ রাখবি, জাস্ট তোর আজকে পরে সংজ্ঞাটা মুখস্থ রাখা, ঠিক আছে? আয়নীকরণ শক্তি বলতে কী বোঝায় এবং আরেকটা কি, তো ইলেকট্রন আসক্তি বলতে কী বোঝায়, ঠিক আছে? তো আজকে পড়তে হবে কোনটা, যে আয়নীকরণ শক্তি বলতে কী বোঝায়, ইলেকট্রন আসক্তি বলতে কী বোঝায়। দেখ 19 পড়ছিলি, 19 ছিল না বলতো? হ্যাঁ 19 ছিল তো মনে হয়। হ্যাঁ দেখ সংজ্ঞা একই রকম। দেখ গ্যাসীয় অবস্থায়, খেয়াল করে গ্যাসীয় অবস্থায়, দেখ গ্যাসীয় অবস্থা বলতে কী বোঝায়, দেখ সে কিন্তু তো গ্যাসীয় অবস্থায়, সে কিন্তু ধাতু পাচ্ছে গ্যাসীয় অবস্থায়, ঠিক আছে? গ্যাসীয় অবস্থায় আছে, তাহলে কী বলবি, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণু থেকে কী ত্যাগ করছে বলতো, একটা ত্যাগ করে দিয়ে উহাকে 1 মোল ধনাত্মক আয়নে, 1 মোল গ্যাসীয় ধনাত্মক আয়ন প্রডিউস করতে যে শক্তি কী হয় বলতো, প্রডিউস হয়, যে শক্তি কী হয়, প্রয়োজন হয়। নেগেটিভ মানে কি তাপ, পজিটিভ মানে তাপ, কী বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া, শক্তির প্রয়োজন হয়, ঠিক আছে? শক্তির প্রয়োজন হয়। এই যে ΔAc মান দেখ, পজিটিভ মানে কি তাপ হারি বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া মানে কি তাপ লাগে, তাপ অ্যাবসর্ব হয়, ঠিক আছে? ওই শক্তিটাকে বলা হয় কি আয়নীকরণ শক্তি। সহজ বাংলা কোথায়, এই যে একটা মোল ছিল, ঠিক আছে? এটাকে আয়ন বানাতে শক্তি লাগে, তাকে বলা হয় কি শক্তি, আয়নীকরণ শক্তি। দেখ আয়নীকরণ বলতে কী বোঝায়, আয়নীকরণ মানে আয়ন বানাতে শক্তি লাগে, আয়নী মানে আয়ন, কণ মানে কি আয়ন বানাতে শক্তি যে লাগে তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। বুঝতে পারছিস? তার সংখ্যাটা কি দিবি, গ্যাসীয় বিচ্ছিন্ন কোনো মৌলের 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু থেকে 1 মোল এটা ত্যাগ করে উহাকে 1 মোল ধনাত্মক আয়ন পরিণত করতে যেমন শক্তি লাগে তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। নট একটা বলবি 1 মোল, ঠিক আছে? এই যে 1 মোল, বুঝতে পারছিস? তাহলে কি বলবি, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে এটা হবে কি, এটা হবে 1 মোল ইলেকট্রন ছড়ায়, 1 মোল ইলেকট্রন সরিয়ে উহাকে 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন ধনাত্মক আয়ন পরিণত শক্তি লাগে তাকে বলা হয় কি আয়নীকরণ শক্তি অথবা আয়নীকরণ বিভব, ঠিক আছে? এই যে আই বলতে কী বোঝায়, আয়নীকরণ এনার্জি, ঠিক আছে? বুঝতে পারছিস? ওকে তারপর তুই এই যেটা দেখ একই সংজ্ঞা, পার্থক্য অল্প জায়গায় পার্থক্য আছে। হ্যাঁ দেখবি যে পার্থক্য আছে অল্প জায়গায়, কারণ এটা তো সিকিউতে আসে, এই দুটো থেকে সিকিউ আসে পরীক্ষায়, ঠিক আছে? দেখ গ্যাসীয় অবস্থা আগেরটার উল্টা, ঠিক আছে? দেখ তাহলে কী বলবি, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এ পর্যন্ত সেম, ঠিক আছে?
গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের, দেখ গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের, ঠিক আছে, আগেটা কী হয়েছে, ইলেকট্রন ত্যাগ করছে, এখানে এটা গ্রহণ করছে। কী বলবি, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল, দেখ 1 মোল বিচ্ছিন্ন, দেখ এটা হচ্ছে 1 মোল, 1 মোল বিচ্ছিন্ন পরমাণুতে কী বলবি, 1 মোল বিচ্ছিন্ন 1 মোল বিচ্ছিন্ন পরমাণু, ঠিক আছে, 1 মোল বিচ্ছিন্ন পরমাণু কী বলবি, 1 মোল বিচ্ছিন্ন পরমাণুতে, হ্যাঁ 1 মোল কী বলবি, 1 মোল ইলেকট্রন সংযুক্ত করে, উহা কি গ্যাসীয় বিচ্ছিন্ন, 1 মোল নেগেটিভ আয়ন, উহা গ্যাসীয় বিচ্ছিন্ন 1 মোল নেগেটিভ তৈরি করতে যেই শক্তি লাগে নাকি নির্গত হয়, আগেরটাই কি লাগে শক্তি লাগছে, শক্তি শোষিত হয়েছে, শক্তি নির্গত হবে এটাতে, হ্যাঁ সেই শক্তিটাকে বলা হয় কি ইলেকট্রন আসক্তি। বুঝতে পারছিস? হ্যালো, ওকে, তাহলে এখান থেকে সংজ্ঞাটা পড়ে রাখবি, হ্যাঁ এইবার থেকে সংজ্ঞাটা পড়ে রাখবি, ঠিক আছে। তাহলে এখন দেখ আমাদের বাম থেকে ডান দেখ, বলতো কী হয় এরা, রসনা বৃদ্ধি, ওই যে পড়ছিল আই থেকে আকার কী হয়, বাম থেকে হ্রাস পায় মানে কি সবাই হ্রাস পাবে, ঠিক আছে, বুঝতে পারছিস? রসনা বৃদ্ধি পাবে, ঠিক আছে, বৃদ্ধি পাবে। দেখ আপার শক্তির উপর তোর চিহ্নিত করতে হয়, এরপর এটা শক্তি সবাইকে বৃদ্ধি পাবে, বাম থেকে ডান দিকে বৃদ্ধি পাবে, উপর থেকে নিচে কী হবে, বাম থেকে ডান হবে বৃদ্ধি, উপর থেকে নিচে হবে হ্রাস, উপর থেকে নিচে হ্রাস, আর বাম থেকে নিচে বৃদ্ধি পাবে। বুঝতে পারছিস? এটা সবাই কী হবে, লেফট টু রাইট পাবে কি বৃদ্ধি পাবে, উপর থেকে নিচে কী হবে হ্রাস পাবে। এটা এখান থেকে সংজ্ঞাটা মাস্ট মুখস্থ রাখবে, ঠিক আছে। এবং তোর দেখবি যে ইয়ে বলতে কী বোঝায়, বলতে বোঝায় ফর কী লিখবি যে ইলেকট্রন অ্যাফিনিটি, এটাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। এর মানটা ঋণাত্মক মানে কি, ডেলে ঋণাত্মক হলে কী হয়, ঋণাত্মক হলে হয় কী বিক্রিয়া বলতো, তাপ উৎপত্তি বিক্রিয়া। তাই কি শক্তি কী হয়, শক্তি নির্গত হয়, তাই শক্তি নির্গত হয়, ঠিক আছে। আগেরটা কী বুঝছিলি, শক্তি লাগা মানে কি, ডেলেসি মানে কী হয়, পজিটিভ হয়, পজিটিভ মানে কি, দেখ তাহলে আগেরটা কী হয়েছে বলতো, তাপ কী হয়, তাপ দিতে হয়, তাপ অ্যাবসর্ব হয়, তাপটি বলতে কী বোঝে, তাপ সে নেয়, আসবে ঠান্ডা হয়ে যাবে, সেটাকে বলে তাপ হারি বিক্রিয়া, সেটাকে বলা হচ্ছে তাপ হারি বিক্রিয়া, ঠিক আছে। তাহলে হারি বিক্রিয়া ডেলেসি মানে কী হয়, পজিটিভ হয়, পজিটিভ হয়, ও ক্ষেত্রে হবে নেগেটিভ হবে, যে তাপ হতে বিক্রিয়া ও ক্ষেত্রে হবে নেগেটিভ। আশা করি বুঝতে পারছিস। তোর কাছ থেকে এখান থেকে সংজ্ঞাটা মুখস্থ রাখবি, হ্যাঁ সংজ্ঞাটা মুখস্থ রাখবি, প্লাস ওই 4টা মুখস্থ রাখবি যে কোনটা বাম থেকে কোন গেলে কোনটা বৃদ্ধি পায়, উপর থেকে কোনটা হ্রাস পায়, 4টা মুখস্থ রাখবি এবং এখান থেকে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবি, হ্যাঁ ট্রিক্সটা অ্যাপ্লাই করবি, সংখ্যা রেখার ট্রিক্সটা মুখস্থ রাখবি, হ্যাঁ। দেন হচ্ছে এখান থেকে তোর পরীক্ষা কিন্তু এমসিকিউ আসে, দেখ এমসিকিউ আসলেই তুই দেখলে অ্যান্সার করতে পারবি, ডিরেক্ট আসলেই দেখা শেষে অ্যান্সার করতে পারবি, ঠিক আছে। এখান থেকে এমসিকিউ অনেক পরীক্ষা আসছে। তো ঠিক আছে, ভালো থাক, আল্লাহ হাফেজ।